এখন লোকজন বলছে যে না, আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র এই দেশে শান্তি আসতে পারে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে, আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে। আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং যুবলীগের যে কর্মকাণ্ড, তাদের দাম্ভিকতা এবং তাদের অত্যাচারের ফলে বাংলাদেশের কার কার গালের চামড়া এবং পিঠের চামড়া এক হয়ে যাবে, এটা একটা দ্বিতীয় হিসাব। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কতটুকু গুরুত্ব রয়েছে, বা আগামী দিনে তিনি রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না, ক্ষমতা আসতে পারবেন কি পারবেন না, বা সারা জীবন কি তাকে পলাতক হিসেবে থাকতে হবে কিনা, এসব বিষয়ে আলোচনার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো চলমান এই সময়টিতে কেন বারবার প্রতিদিনই তাকে নিয়ে আমরা আলোচনা করছি, কেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বারবার শেখ হাসিনা শেখ হাসিনা। কেউ গালি দিচ্ছে, কেউ তার পক্ষে বলছে, কেউ তার জন্য দোয়া করছে, কেউ তাকে চাচ্ছে, কেউ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, কেউ তাকে নিয়ে ভয় পাচ্ছে, কেউ দুঃস্বপ্ন দেখছে, ইত্যাদি আরো অনেক কিছু। যেমন আমি একবার একটা অনুষ্ঠানে বলতেছিলাম যে শেখ হাসিনা আসতে পারে দিল্লির পক্ষ থেকে, তো কমেন্টস বক্সে গিয়ে দেখলাম যে একজন লোক, বেশ সিনিয়র পরিচিত লোক, তিনি বললেন যে রনি ভাই, আপনি এই কথাগুলো আর কখনো বলবেন না। এর কারণ হলো গত 15 বছর ধরে তার দ্বারা এতটা নির্যাতিত হয়েছি যে সে ফিরে আসবে, এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে আমার দম বন্ধ হয়ে যায় এবং আমার মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়, সাইকোলজিক্যালি আমি ডিসঅর্ডার হয়ে পড়ি। তো এই যে একটা অবস্থা, মানে আমি নিজেও ঠিক এই বিষয়গুলো জানতাম না। তার ফলে কি হচ্ছে, এই বাংলাদেশের শেখ হাসিনাকে যে আলোচনা, এটার মনস্তাত্ত্বিক বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতার চাইতে। যদি আপনি বাস্তবতা ধরেন, তাহলে শেখ হাসিনার বয়স এখন প্রায় 78 বছর। আমাদের দেশের আবহমান বাংলার যে স্বাভাবিক অবস্থা, এই 78 বছর বয়সে কর্মক্ষমতা থাকে না। দ্বিতীয়ত, তার চোখ এবং তার কান, এ দুটো সেই 21শে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা, এই গ্রেনেড হামলায় তার এই দুটো অঙ্গ মারাত্মকভাবে যাকে বলা হয় আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি কানে কম শুনেন এবং চোখেও ঠিকমতো দেখতে পান না। তো এই দুটো জিনিসে যখন মানুষের ভারসাম্য থাকে না, অর্থাৎ শোনা এবং দেখার ক্ষেত্রে, তখন সেখানে অনেক কিছু ইমব্যালেন্সড ঘটনা ঘটতে থাকে। তিনি ক্ষমতায় ছিলেন, অনেকে বলেনি, কিন্তু বাস্তবতা হলো যে কোনো মানুষের যদি দৃষ্টিতে প্রতিবন্ধকতা থাকে এবং শ্রবণে প্রতিবন্ধকতা থাকে, দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী হিসাবে তিনি অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো নন। 3 নম্বর হলো, তিনি যে ট্রমার মধ্যে গিয়েছেন, একটার পর একটা ট্রমা। 1971 সনে তার প্রচণ্ড ট্রমা, এবং অনেকে বলেন যে জয়ের মধ্যে অটিজম আছে, তো বা পুতুলের মধ্যে অটিজম আছে। এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো, জয়ের জন্ম সেই 1971 সনের এই মুক্তিযুদ্ধের সময়। তো এই পুরো মুক্তিযুদ্ধের সময়টিতে সারা বাংলাদেশের যে অবস্থা, সেখানে একজন গর্ভবতী নারী হিসেবে তার মধ্যে যে ট্রমা ছিল, সে ট্রমাটা অটোমেটিক্যালি জয়ের মধ্যে চলে যাবে, এবং এটাই প্রকৃতির নিয়ম। ফলে জয়ের মধ্যে ট্রমা থাকবে, জয়ের মধ্যে অটিজম থাকবে, অস্বাভাবিকতা থাকবে, এবং শেখ হাসিনার মধ্যে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আবার পরবর্তীতে 75-এর 15ই আগস্টের পর তার জীবনে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনা আপনার আমার জীবনে যদি ঘটতো, আমি অনেক হয়তো উন্মাদ হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম, অনেক আত্মহত্যা করতাম। কিন্তু তিনি বেঁচে আছেন, ফলে তার এই বেঁচে থাকাটা অন্য স্বাভাবিক 10টা মানুষের মতো নয়। সে সিংহাসনে বসেছে, গণভবনে থেকেছে, মাছ ধরেছে, অনেক কিছু করেছে, দালাল ফড়িয়াদের সামনে বসে রং তামাশা করেছে। কিন্তু তার যে ছোট ভাই শেখ রাসেল, তো শেখ রাসেলের যে প্রিয় মুখটি তার সামনে এসেছে, শেখ কামালের মুখ এসেছে, শেখ জামালের মুখ এসেছে, এবং বঙ্গবন্ধুর যে পরিবার, মানে অন্য 10টা পরিবারের মতো নয়, সে আবহমান বাংলার একটা সাধারণ পরিবার। আপনি দেখবেন যে শেখ হাসিনাকে সে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতেন, শেখ রেহানাকে আর এক বুকে জড়িয়ে ধরে থাকতেন, বাচ্চাদের সঙ্গে তার যে সম্পর্ক, তার মা সারাদিন পান খেতেন, ফজিলতুন্নেসা, তারপর ওই পান খেয়েই দেখা গেল সে রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। একটা খুব স্বাভাবিক একটা পারিবারিক বন্ড তাদের মধ্যে ছিল।
এবং এটা শেখ হাসিনা তার চাচাতো ভাই বোন থেকে শুরু করে সবার সাথে এই পারিবারিক বন্ডটা তিনি এখনো রক্ষা করেন, ছোটদেরকে স্নেহ করেন। এবং কোথায় আত্মীয় স্বজন আছেন, অনেক দূর সম্পর্কে আত্মীয় স্বজন, কেউ ফুফু খালা অসুস্থ হয়েছেন, তিনি কিন্তু দেখতে যেতেন তাদেরকে। এই পারিবারিক সম্পর্কটা তার মধ্যে আছে। তো সেই পরিবারের একেবারে ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে যেভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, এই ট্রমা তার মধ্যে আছে। এরপর যখন রাজনীতিতে আসছে, রাজনীতিতে তার উপর 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, চট্টগ্রামের শাহ জামানাতে তার মিছিলের উপরে, সমাবেশের উপর গুলি করা হয়েছে, 18 জন লোক সেখানে মারা গেছে। তিনি যেখানে গেছেন সেখানে তার উপর ঢিল ছোড়া হয়েছে, গুলি করা হয়েছে। এই যে অসংখ্য ট্রমাকে নিয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করবেন, এটা আশা করা যায় না। ফলে তার অনেক কথা বিসাদৃশ্য আছে, অনেক কথা অ্যারোগেন্সি আছে, অনেক কথা অসুস্থতার লক্ষণ আছে, এটাই স্বাভাবিক। কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট, মানুষের ইতিবাচক কথা, মানুষের যাকে বলা হয় প্রমোশন, বিভিন্ন কারণে তিনি দেখা গেল যে রাষ্ট্র ক্ষমতার এই চেয়ারে বসে অনেকটা সুস্থ ছিলেন। কিন্তু এখন তিনি প্রবাসে আছেন এবং শি হ্যাজ লস্ট এভরিথিং। তো সেই অবস্থাতে তার এই এক একটা দিন 100 বছরের মতো মনে হবে। ফলে তিনি এই যে 78 বছর বয়সটাকে আরো 6 মাস 1 বছর পর কিভাবে টেনে নেবেন, এটার সময় না আসলে বলা যাবে না। আপনি দেখেন বেগম জিয়ার কথা চিন্তা করেন, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন 2006 সালে, আপনি দেখেন তার লাবণ্য, তার লালিত্য কোন পর্যায়ে। কিন্তু যে মুহূর্তে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তখন আপনি তার চেহারা দেখেন, আবার যে মুহূর্তে তিনি জেলে গেছেন তখন তার অবস্থা দেখেন, এবং এখন চেষ্টা করলেও তিনি আর ফিরে যেতে পারবেন না। এরকম রাষ্ট্র ক্ষমতা মানুষকে অনেক কিছু করে। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন এখন কত সুন্দর চেহারা হয়ে গেছে, পালনে ছাড়েন। তো শেখ হাসিনা সেই অবস্থা থেকে এখন আরো 1 বছর পর, 6 মাস পরে বাংলাদেশের সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন, আবার 79 বছর বয়সে, 80 বছর বয়সে আবার ক্ষমতায় বসবেন, আবার তিনি ছোটাফেরা করবেন, আবার সেই বঙ্গভবনে বসে তিনি দেশ শাসন করবেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়ে ঘুরে বেড়াবেন। এটা একেবারে অসম্ভব একটা বিষয়, একেবারেই অসম্ভব একটা বিষয়। কাজে এটা নিয়ে যারা কল্পনা করছেন, তারা সাইকোলজিক্যালি কল্পনা করছেন নিজেদের স্বার্থে, বিকজ হতাশা তাদেরকে গ্রাস করেছে এবং তারা বিকল্প কোনো নেতৃত্ব পাচ্ছে না। আরবিতে যেটাকে একটা শব্দ আছে, এজহারে তাজাল্লুল, মানুষের মধ্যে একটা গোপন মেশিন থাকে। সেই গোপন মেশিনের কারণে মানুষ করে কি, অন্যের যাকে বলা হয় আনুগত্য করে, তার কাছে মাথা নোয়ায়, তার হাতে চুমু দেয়, তার নেতৃত্ব মেনে নেয়। এই যে মানুষের মধ্যে যে অপরের আনুগত্য করার যে তার যে প্রবৃত্তি, এটাকে আরবিতে বলা হয় এজহারে তাজাল্লুল। এই জন্য অনেকে মাজারের কাছে চলে যায়, অনেকে পীর বাবার কাছে চলে যায়, অনেকে নেতার পিছে গিয়ে বসে থাকে, কোনো কাজ নাই কর্ম নাই, ঘর থেকে বের হয়ে, ইভেন স্ত্রী, নববিবাহিত স্ত্রী, তাকে রেখে চায়ের দোকানের সামনে এসে 1 কাপ চা খেয়ে একটা বিড়ি ধরিয়ে বা একটা সিগারেট ধরিয়ে ওই পাড়া মহল্লার একটু নেতা টাইপের তার একটু কথা বলা, গুণগান করা, এই জিনিসগুলো মানুষের মধ্যে সহজাত। তো এইরকম অভ্যাস আমাদের যেহেতু সব মানুষের মধ্যে আছে, এই জন্য যারা আওয়ামী লীগ করেন তারা এখন বিকল্পভাবে তো কাউকে পাচ্ছে না, তারা এই শেখ হাসিনাকে, তার এই বয়সকেই তারা এজাহারে তাজাল্লুল হিসেবে ব্যবহার করে, এই তিনি আজ আসছেন কাল আসছেন, এটা বাস্তবে সম্ভব না হলে ওটা দিয়ে তিনি বেঁচে থাকার অবলম্বন হিসেবে এই কথাগুলো বলে তিনি এক ধরনের তৃপ্তি পাচ্ছেন। এবং এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী চাপের মধ্যে পড়েছে, এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেকটা নির্ভরশীল। তা সে গণতান্ত্রিক সরকার হোক কিংবা স্বৈরাচারী সরকার হোক, একনায়ক হোক কিংবা ফ্যাসিবাদ হোক, সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা, মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সবকিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে, এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে। তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে জাতাকলে পিষ্ট হচ্ছি, সে 2014 সন থেকে নয়, ঠিক আমার মনে হচ্ছে 2013 সন থেকে, সেই হেফাজতের যে আন্দোলন কিংবা তারও আগে যখন গণজাগরণ মঞ্চ হলো, তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো, সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন শুয়ে ফেলেছে।
আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছি, তারপর অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছি, মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের একেবারে টপ টু লো, সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি, আমাদের যে কোনো কথা, যে কোনো চিন্তা, যে কোনো চেতনার উপর আমরা ঘন্টা খানেক অর্থাৎ মাত্র 60 মিনিট আমরা স্থির থাকতে পারছি না। এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে, অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোমেলো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে, দ্বিতীয়ত ভয় থেকে, তৃতীয়ত লোভ থেকে, আরো অনেক কিছু থেকে। তো শেখ হাসিনার জামানাতে আমাদের ভয় ছিল, প্রচন্ড ভয় ছিল, হত্যার ভয় ছিল, গুমের ভয় ছিল, ছাত্রলীগের ভয় ছিল, আরো অনেক কিছু। তো সেই ভয় প্রকৃতির অপার নিয়মে আমরা কাটিয়ে একটা বিরাট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পরাজয়, তার দেশ ত্যাগ এবং তার যারা ঘনিষ্ঠজন, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে পালিয়ে গিয়েছেন, এখন আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমাদের যে সুখ ছিল, স্বপ্ন ছিল, সেই সুখ স্বপ্ন ক্রমশ অসুখে পরিণত হয়েছে। আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা নিজেরাও কিন্তু সুখী হচ্ছেন না। এর কারণ হলো যে বিগত সরকারের আমল বলেন কিংবা বর্তমান আমল বলেন, সব মিলিয়ে আমাদের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থায় এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে যে রাতারাতি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো দূরের কথা, প্র্যাকটিক্যালি যদি বলি যে এখানে অন্য কোনো ফেরেশতাও যদি বসিয়ে দেওয়া হয়, তিনিও সবকিছু এলোমেলো করে ফেলবেন। অথবা শেখ হাসিনাকে যদি আবার আনা হয়, কিংবা কালকে যদি তারেক রহমান সাহেবকে বসিয়ে দেওয়া হয়, বেগম খালেদা জিয়াকে বসিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হচ্ছে না যে বর্তমান যে অবস্থা সেই অবস্থার চাইতে ভালো কিছু হবে। এই কারণে সময়টা বাংলাদেশের জন্য ভালো যাচ্ছে না।